ছাদের দরজা খুলতেই নজরে এলো আমার স্বামী অন্য মেয়ের কাছাকাছি বসে গল্প করছে। মেয়েটি সোহাগের বাহু ধরে ওর দিকে ঝুঁকে আছে। সোহাগ আমাকে দেখেও না দেখার ভান করলো। মেয়েটার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। বেশ কয়েকদিন ধরে ওদের ঘনিষ্ঠতা চোখে পড়ছে। ব্যাপারটা গুরুত্ব না দিয়ে শুকনো কাপড়গুলো নিয়ে রুমে চলে এলাম। আকাশটা কালো মেঘে ঢেকে গেছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। একটু দেরি হলে কাপড়গুলো ভিজে যেত। কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখলাম। শরীরটা খারাপ লাগছে, সোহাগের ব্যাপারটা খুব ভাবাচ্ছে। আজকাল পাশের বাসার চৈতি ভাবির সাথে সোহাগের খুব ভাব হয়েছে। সোহাগ আমার স্বামী, ভালোবেসে বিয়ে করেছি, প্রায় 2 বছর হতে চলল। দুজনের সংসারে সুখের অভাব নেই, তবে আজকাল ভালোবাসার রং ফিকে হতে শুরু করেছে। যাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি সে নিশ্চয়ই আমাকে ঠকাবে না, এ ধারণা বদ্ধমূল হয়ে গেছিল বিধায় সব কিছু দেখেও না দেখার ভান করছিলাম। চৈতি ভাবির স্বামী বিদেশে থাকে, বছর 2 বছরে একবার দেশে বেড়াতে আসে, মাসখানেক থেকে আবার ফিরে যায়। ভাবি দেখতে খুব সুন্দরী, দেখে বোঝাই যায় না ওনার বিয়ে হয়েছে। পিয়াসি ঘুমিয়ে পড়লে নাকি? 1 কাপ চা বানিয়ে দাও তো। হঠাৎ করে মাথাটা ভীষণ জ্বালা করছে, শরীর ভালো লাগছে না, একটু কষ্ট করে নিজেই বানিয়ে নাও। আজকাল তুমি বড্ড বাড়াবাড়ি শুরু করেছো, কোনো কথাই শোনো না, কিছু বললেই নিজে করে নাও। সব কিছু আমাকে করতে হলে তুমি থাকবে কি জন্য? আর কিছু বলার আগে চৈতি ছুটে এলো। হাতে চায়ের কাপ, কাপ থেকে ধোঁয়া বেরোচ্ছে। কোমল গলায় বলল, পিয়াসিকে বিরক্ত করার দরকার নেই, আমিই তোমার জন্য চা নিয়ে এসেছি, তোমার পছন্দের আদা চা। সোহাগ চৈতির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চায়ের কাপটা নিল। তারপর দুজনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল। শূন্য দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইলাম। চোখ জ্বালা করছে, কিছুক্ষণ কাঁদতে পারলে ভালো লাগতো। সোহাগের চিৎকারে ঘুম ভাঙে। দেখি ঘড়িতে রাত 9টা। বিকালে শুয়েছিলাম, কখন চোখ লেগে এসেছিল বুঝতে পারিনি। রাতের জন্য রান্না করতে হবে। রাত 9টা বাজতে না বাজতেই সোহাগের খিদে পায়, সেজন্য হয়তো ডাকাডাকি শুরু করেছে। প্রয়োজন ছাড়া আজকাল তেমন খোঁজ নেয় না আমার। ওড়নাটা গায়ে জড়িয়ে ড্রয়িং রুমে গেলাম। অবশেষে মহারানীর ঘুম ভাঙল তাহলে। ক্ষুধা লেগেছে, খাবো, একটু অপেক্ষা করো, আমি খাবার বাড়ছি। এখন রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। ফ্রিজে একজনের খাবার মতো ভাত আছে, তাই আপাতত গরম করে দেব, সাথে ডিম ভাজা আর জলপাইয়ের আচার। রাইস কুকারে ভাত গরম করে দিতে ডিম ভাজতে গেলাম। মিনিট 10-এর মধ্যে সব কিছু রেডি। আরে পিয়াসি, কি করছো? সোহাগের জন্য খাবার বাড়ছি। এত রাতে আপনি কী জন্য এসেছেন? রাত বিরেতে অন্যের ঘরে চলে আসেন কেন? চৈতি মুখ কালো করে সোহাগের দিকে তাকিয়ে রইল। সোহাগ ধমকের সুরে বলল, কেউ বাড়িতে এলে এভাবে কথা বলতে হবে তোমার? কোনো দরকারও তো থাকতে পারে। সোহাগের আশকারা পেয়ে চৈতি আহ্লাদি গলায় বলল, দরকারেই এসেছিলাম। তুমি বিকেলে বললে না চাপা শুটকির ভর্তা খেতে ইচ্ছে করছে, তাই তোমার জন্য বানালাম। ঘরে শুটকি মাছ ছিল না, বাজার থেকে কিনে আনতে গিয়ে দেরি হয়ে গেল। বাহ, ভালোই তো শুরু করেছেন দুজনে মিলে, চালিয়ে যান। রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আর সহ্য করতে পারছি না। একটা মেয়ে কী করে স্বামীর সাথে অন্য মেয়ের আহ্লাদ সহ্য করতে পারে? কেউ পারে না, আমিও পাচ্ছি না। কষ্টে বুক ফেটে যাচ্ছে, চোখের পানিতে বালিশ ভিজে একাকার। কলেজে পড়া অবস্থায় সোহাগের সাথে পরিচয় হয়েছিল, সেখান থেকেই প্রেম। বছরখানেক প্রেম করে পরিবারের অমতে বিয়ে করেছিলাম। সোহাগের ভালোবাসা আমায় কষ্ট পেতে দেয়নি এতদিন। তবে এখন আর সোহাগ আমাকে ভালোবাসে না, হয়তো অন্য কারোর প্রেমে পড়েছে, বা আমাকে এখন আর ভালো লাগে না। চৈতির সাথে ঘনিষ্ঠতা দিন দিন বেড়ে চলেছে, হয়তো চৈতির সাথেই। দরজা লাগিয়ে দিয়েছো কেন? সব কিছু নিজের ইচ্ছে মতো করবে নাকি? কথা বলতে ইচ্ছে করছে না। চোখ মুছে উঠে দাঁড়ালাম। দরজা খুলতেই সোহাগ আমায় ঠেলে ঘরে ঢুকে এলো। বিছানায় শুয়ে হুকুমের সুরে বলল, লাইট নিভিয়ে দাও। লাইট নিভিয়ে সোহাগের পাশে বসলাম। ভাঙা গলায় বললাম, কিছু কথা ছিল। অনেক রাত হয়েছে, সকালে শুনবো। কথাগুলো খুব জরুরি, বেশি সময় লাগবে না। কি কথা? তুমি কি আমায় ভালোবাসো না? হঠাৎ এমন কেন মনে হলো তোমার? তোমার জন্য মা বাবার থেকে আলাদা হয়েছি। বাবার অত বড় বাড়ি থাকতে ভাড়াতে বাসায় থাকি। এত কিছুর পরেও তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? তুমি ভালোবাসতে বলেই নিজের মা বাবাকে ছেড়ে তোমার সাথে সংসার করতে এসেছি। তবে আজকাল তোমার চোখে ভালোবাসা দেখতে পাই না।
চোখের ডাক্তার দেখাও, হয়তো তোমার চোখের সমস্যা হয়েছে। সকালে অফিস আছে, ঘুমাতে হবে। ফালতু কথা শুনে সময় নষ্ট করার ইচ্ছে নেই। বেশ ভালোই বললে। আচ্ছা ঘুমাও। সোহাগ ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ হলো। আমার চোখে ঘুম নেই। নানান রকমের চিন্তা এসে মস্তিষ্কে ভিড় করছে। অনেক সময় খুব সহজ জিনিসগুলো বুঝতে ইচ্ছে করে না। সব সময় চোখের দেখা সত্যি হয় না। সোহাগ আমাকে বেশ কয়েকবার বলেছে চৈতি ভাবি ওর খুব ভালো বন্ধু। প্রথম দিকে চৈতির সাথে খুব ভাব ছিল আমার। আমার অজুহাত ধরে বাসায় আসতো। ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটাতাম। সোহাগ থাকলে চৈতির কাজের তাড়া থাকতো না। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। খাল কেটে কুমির ডেকে এনেছি। সকালের মিষ্টি রোদ চোখে পড়ছে। ইচ্ছে করলেও চোখ বন্ধ করে রাখার উপায় নেই। অবশ্য এখনই বিছানা ছেড়ে উঠতে হবে। সকালের নাস্তা রেডি করতে হবে। চোখ মেলে দেখলাম সোহাগ খুব মনোযোগ সহকারে মোবাইলের দিকে তাকিয়ে আছে। স্ক্রিনের উপর আমাদের বিয়ের ছবিটা। কি করছো? সোহাগ চমকে উঠল। তরল গলায় বলল, এমনি পুরনো ছবি দেখছিলাম। আগে কত ভালো সময় কাটাতাম আমরা। আজকাল মনে হয় তোমার থেকে দূরে চলে যাচ্ছি। এখানে আমার কি দোষ? তোমার কোনো দোষ নেই। আমার নিজের ব্যবহার বদলে যাচ্ছে। অফিসের টেনশনে তোমাকে সময় দিতে পারছি না। চৈতির সাথে গল্প করার সময় টেনশন থাকে না, তাই না? বইয়ের বুঝি হিংসে হচ্ছে? আচ্ছা, এরপর থেকে চৈতির সাথে কথা বলবো না। সত্যি? সত্যি। খুশি হয়ে ওকে জড়িয়ে ধরলাম। তৃতীয় ব্যক্তির জন্য নিজের সংসার নষ্ট করতে চাই না। সোহাগও পরম যত্নে বুকে আগলে নিল। অনেক দিন পর দারুণ সময় কাটালাম। যেন নতুন বিয়ে হয়েছে দুজনের। সোহাগ অফিসের জন্য বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ। একা একা বসে গল্পের বই পড়ছি। লেখকরা কী করে এত কিছু চিন্তা করে কে জানে। বেশ কিছু সময় ধরে মোবাইলটা বেজে চলেছে। কে কল করেছে কে জানে। গল্পের এ অংশে টান টান উত্তেজনা। একটু শেষ করে তারপর দেখব কে কল দিচ্ছে। কিন্তু মোবাইল থামার সময় নিচ্ছে না। একের পর এক কল আসছে। দৌড়ে গিয়ে কল রিসিভ করলাম। জরুরি কিছু হতে পারে। এই নিয়ে 17 বার কল দিয়েছে। এতবার কল দেওয়ার পরও কল রিসিভ না করলে যে কোনো মানুষের বিরক্ত হওয়ার কথা। ভাবি, আজ দুপুরে তোমার সাথে খাওয়া দাওয়া করব। একটা প্রয়োজনে ওদিকে আসছি, ভাবলাম দেখা করে যাই। তোমার হাতের তৈরি স্পেশাল চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, রাতে থাকবে তো? না ভাবি, রাতে থাকতে পারবো না। তোমার শাশুড়িকে তো চেনোই। আচ্ছা, তাহলে তো এখন রান্নার ব্যবস্থা করতে হয়। রাখছি, টাটা। সোহিনী আসছে, আমার একমাত্র ননদ। শ্বশুরবাড়ির দিকে একমাত্র ননদই আমাদের বিয়েটা মেনে নিয়েছে। বাবার আর্থিক অবস্থা ভালো না, বিধায় অন্য কেউ বাড়ির বউ হিসেবে মেনে নিতে চায়নি। বিশেষ করে সোহাগের দাদি। তিনি তার বোনের নাতনিকে সোহাগের বউ হিসাবে ঠিক করে রেখেছিলেন। সুন্দরী, শিক্ষিত, পয়সাওয়ালা মেয়েকে ছেলের বউ হিসাবে পেতে চেয়েছিল। কিন্তু সোহাগ আমাকে পছন্দ করেছে। আমায় দেখতে খুব ফর্সা না হলেও মোটামুটি সুন্দরী বলা যায়। বিয়ের পর থেকে সোহিনী আসা যাওয়া করে। দুজনের সম্পর্ক তথাকথিত ননদ ভাবির থেকে বেশ আলাদা, অনেকটা বান্ধবীর মতো। এক জায়গায় হলেই গল্প শেষ হতে চায় না। ফ্রিজে চিংড়ি মাছ নেই। মেয়েটা এত শখ করে খেতে চেয়েছে। বাজার একটু দূরে, তবুও রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। রিকশায় যেতে আসতে খুব বেশি সময় লাগবে না। প্রচণ্ড রোদে চারদিক গরম হয়ে উঠেছে। সূর্যের তাপে সব কিছু ঝলসে যাবে মনে হয়। রাস্তার পাশে শুকনো কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি ছড়িয়ে আছে। বেশ কয়েকদিন আগে বোধহয় ফুল শেষ হয়ে গিয়েছে, এজন্য নতুন পাপড়ি ছড়িয়ে নেই। মাছ কেনা শেষ, রিকশার জন্য অপেক্ষা করছি। বাজারের মধ্যে রিকশা খুঁজে পাওয়া কষ্টকর ব্যাপার। বেশিরভাগ রিকশায় লোক থাকে। মিনিট 10 অপেক্ষা করার পর রিকশার দেখা পেলাম। তড়িঘড়ি করে রিকশায় উঠতে যাব, এমন সময় সোহাগের দেখা মিলল। চৈতির সাথে দোকানে দাঁড়িয়ে আছে। চৈতি কথায় কথায় সোহাগের গায়ের উপর ঢলে পড়ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে ওদের কাণ্ড কারখানা দেখতে লাগলাম। দেরি হচ্ছে দেখে রিকশাওয়ালা বিরক্ত হয়ে চলে গেছে। কোনো যাত্রীর জন্য এত সময় অপেক্ষা করলে ওদের পোষাবে না। নতুন করে রিকশা খুঁজতে ইচ্ছে হলো না। রোদের ভিতর হাঁটা শুরু করলাম। প্রচণ্ড রোদে পিচ ঢালা রাস্তা গরম হয়ে আছে। অতিরিক্ত তাপের শরীর ঘামতে শুরু করেছে। কয়েক মিনিট রোদের ভিতর হাঁটছি, এতেই ক্লান্ত হয়ে পড়েছি। অথচ রিকশা চালকরা সারা দিন রোদে পুড়ে রিকশা চালায়। তাদের কি কষ্ট হয় না? হ্যাঁ, তাদেরও কষ্ট হয়। প্যাডেল দিতে দিতে পুরনো গামছায় কপাল মুছতে থাকে। থামলে চলবে না, জীবিকার টানে ছুটতে হবে।
আশেপাশে তাকিয়ে দেখলাম রাস্তায় তেমন কেউ নেই। বেশিরভাগ লোক সূর্যের আলো থেকে দূরে থাকার চেষ্টা করছে। যাদের একান্তই অন্য উপায় নেই, তারাই রোদে পুড়ছে। সোহাগের এ সময় অফিসে থাকার কথা। সকালে কত ব্যস্ততা দেখিয়ে অফিসে চলে গেল, অথচ এখন কোনো ব্যস্ততা নেই, দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আজ এর একটা হেস্তনেস্ত করতে হবে। সব সময় সব কিছু দেখেও না দেখার ভান করতে নেই, এতে লাভের পরিবর্তে ক্ষতিই বেশি। নানান চিন্তার মাঝে অদ্ভুত সুন্দর একটা দৃশ্য নজরে পড়ল। বয়স্ক একজন রিক্সা চালাচ্ছে, অল্প বয়সী বাচ্চা মেয়ে ওনার যাত্রী, সম্ভবত স্কুলে পড়ে, স্কুল ড্রেস পরে আছে। বাচ্চা মেয়েটি এক হাত দিয়ে লোকটার মাথার উপর ছাতা ধরে আছে, অন্য হাতে একটা শক্ত কাগজ দিয়ে বাতাস করার চেষ্টা করছে। লোকটা যথাসম্ভব আস্তে রিক্সা চালাচ্ছে। মেয়েটার পায়ে রোদ লাগছে, নিজের পা দুটোরে রোদ থেকে বাঁচাতে ছায় নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবার রোদের ভিতর চলে যাচ্ছে। দৃশ্যটা অসম্ভব সুন্দর। আজকাল রাস্তাঘাটে এমন সুন্দর দৃশ্য খুব কমই নজরে পড়ে। রিকশাটা আমার পাশ কাটিয়ে চলে গেল। যাওয়ার সময় কানে এলো বয়স্ক লোকটি বাচ্চা মেয়েটাকে বলছে, দিদি ভাই, বাতাস করতে হবে না, তোমার কষ্ট হচ্ছে, রিকশা চালালে এমনিতেই গায়ে বাতাস লাগে। লোকটার কথায় তৃপ্তির ছাপ স্পষ্ট। এমন যাত্রী হয়তো কখনো ওনার ভাগ্যে জোটেনি। এমন নয় ওরা আত্মীয়। মেয়েটার গলায় রুদ্রাক্ষ মালা, লোকটার মাথায় টুপি। বাচ্চা মেয়েটার জায়গায় আমি থাকলেও ওনার সাথে এমন ব্যবহার করতাম না, বরং তাড়া দিতাম, বাড়ি গিয়ে রান্না করতে হবে, চাচা একটু জোরে চালান। একবারের জন্যও মনে হতো না ওনার কষ্ট হচ্ছে। টাকা দিয়ে পরিশ্রম কিনছি, এতে দরদ দেখানোর কি আছে? বাচ্চাদের মন বড়দের মতো হিসাব কষতে জানে না, এই জন্যই ওরা নিষ্পাপ। এত রোদের ভিতর হাঁটছো কেন? শরীর খারাপ হবে তো। চিরপরিচিত কণ্ঠস্বর। পাশ ফিরে দেখি সোহাগ রিকশায় বসে আছে, সাথে চৈতি নেই, একাই কোথাও যাচ্ছে। রিকশাওয়ালা গামছায় মুখ মুছে কয়েক মুহূর্ত জিরিয়ে নিচ্ছে। কি হলো, কথা বলছো না কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, বাড়ি ফিরছিলাম। তো রিকশা বা সিএনজিতে যেতে, রোদের ভিতর হাঁটার কি দরকার? রোদ উপভোগ করার চেষ্টা করছি। এ সময় তুমি কোথায় যাচ্ছ? তোমার না অফিসে থাকার কথা? সোহিনী কল দিয়েছিল, বলল আমাদের ওখানে আসতে, তাই বাসার দিকে যাচ্ছিলাম। উঠে এসো, রোদে পুড়ে জ্বর বাঁধানোর তালে আছে। রোদে পুড়লে জ্বর হয় নাকি? যত বৃষ্টিতে ভেজে ঠান্ডা লাগালে হয়। কথা না বলে উঠে এসো, মামা চলেন। সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। চৈতির সাথে ঘুরতে বের হলে একা একা বাড়ি ফিরছে কেন? আবার অফিস দিয়ে বাড়ি ফিরতে হলে বাজারে কি কাজ? ছেলেটার কাণ্ড কারখানা মাথার উপর দিয়ে যাচ্ছে। অবিশ্বাস করতেও পারছি না। বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে আছি। যদিও অন্য কারণ আছে, আমার মন সোহাগকে অবিশ্বাস করতে চাইছে না। মনের মাঝে উদিত চিন্তাগুলোকে মিথ্যা প্রমাণ করতে চাইছে। এজন্য সামান্য কারণ পেলেও অবিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সোহাগ আমার ডান হাত ধরে আছে, আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলো ঢুকিয়ে হাতটা চেপে ধরেছে। সাধারণত পরকীয়া আসক্ত পুরুষরা এমন কাজ করে না। তাদের কাছে বউদের সংস্পর্শ বিরক্তিকর লাগে, সব সময় অন্য চিন্তায় ডুবে থাকে। এখন সোহাগের মাঝে সেসব কিছু লক্ষ্য করছি না। সুখী দম্পতির মতো হাত ধরে রিকশায় ঘুরছি। কোথায় গিয়েছিলে? কিছু প্রয়োজন হলে আমাকে বলতে পারতে। সময় মতো দেখা না হলে রোদের ভিতর বাড়ি পর্যন্ত হেঁটে যেতে। সোহিনী চিংড়ি মাছ খেতে চেয়েছে, বাড়িতে চিংড়ি মাছ নেই, তাই বাজারে গেছিলাম। আমিও বাজারে গেছিলাম, তোমাকে তো দেখলাম না। তোমার বাজারে কি কাজ? এমনি আসার পথে কিছু বাজার সদাই করে নিয়ে আসলাম। বাড়িতে বোধহয় বিশেষ কিছু নেই। তুমি কি করে জানো বাড়িতে বিশেষ কিছু নেই? আমি তো কিছু বলিনি। তুমি না বললেও আমিই তো বাজার করি। কোন বেলা কি রান্না হচ্ছে সে খবরও রাখি, তাই সামান্য বিষয়টা বোঝা কঠিন কিছু নয়। আচ্ছা, বুঝলাম। তোমার একটা কথা রাখা হয়নি। কি কথা রাখা হয়নি? চৈতি ভাবির সাথে আবারও কথা বলে ফেলেছি। বাজারে দেখা হলো, উনি নিজে থেকে এগিয়ে এসে কথা বললেন। একসাথে বাড়ি ফিরতেও বলেছিলেন, আমি রাজি হইনি। বাজারে ওকে দেখে ফেলেছি, এ কথা ওর জানার বিষয় নয়। আমার দিকে খেয়াল করেনি। তাহলে কি আমি ভুল ভাবছি, নাকি সোহাগ অভিনয় করছে? আবার দুই রাস্তার মুখের সামনে দাঁড়িয়ে আছি, কোন দিকে যাব বুঝতে পারছি না। চৈতির ব্যাপারটা লুকালে অন্য বিষয় হতো, কিন্তু এখন কি বুঝবো? কি চিন্তা করছো? কই কিছু না তো। পরিবেশ স্বাভাবিক করতে এদিক ওদিক তাকাতে লাগলাম। এই মুহূর্তে কিছু বলা উচিত হবে না, বিষয়টা নিয়ে আর একটু দেখা প্রয়োজন।
মিথ্যা অপবাদ হলে সোহাগের আমার উপর দিয়ে বিশ্বাস উঠে যাবে। সুন্দর সংসার নিজের হাতে নষ্ট করে ফেলবো? এমনটা হতে দেওয়া উচিত কাজ নয়। আকাশে মেঘের ছিটে ফোঁটা নেই, সূর্যের তাপে শরীর ঘামছে। রিকশাওয়ালা বারবার কপালের ঘাম মুছছে। তীব্র গরমে ওনার খুব কষ্ট হচ্ছে। বাচ্চা মেয়েটার কথা মনে পড়ল। কাছে ছাতা নেই, থাকলে আজ আমিও অমন কিছু করে বসতাম। ভালো কিছু দেখে বাহবা দিলেও বেশিরভাগ ক্ষেত্রে সেখান থেকে শিক্ষা নেওয়া হয় না। একটু সামনে একটা গলি আছে, ওই পথ দিয়ে ঘুরে বাসায় যাওয়া যায়। সময় বেশি লাগলেও রাস্তার দুপাশে বড় বড় গাছপাতার ছায়ায় শীতল পরিবেশ তৈরি হয়। মামা, সামনের গলিপথ দিয়ে ঘুরে চলেন, ওদিকে রোদ কম, গাছের ছায়া আছে। আম্মা, ওই পথে বেশি ঘুরলি পরে দেরি হয়ে যাবে। সমস্যা নেই, আপনাকে ভাড়া বাড়িয়ে দেব। আচ্ছা, তাহলে ওই পথ দিয়ে যাচ্ছি। কথা কি আম্মা, আমরা গাছের ছায়া পছন্দ করি, কিন্তু গাছ লাগাতে চাই না। সোহাগ ওনার কথায় তাল মেলালো। এই প্রসঙ্গে নানান কথা বলবে এখন। আমি চুপচাপ শুনতে লাগলাম। লোকটা খুব কাজের কথা বলছে। রাস্তার পাশে গাছ লাগাতে বেশিরভাগ লোকের অনীহা। নিজেদের মালিকানা থাকে না, প্রয়োজন হলেই হুটহাট গাছ কাটা যায় না। ওটা তখন রাষ্ট্রীয় সম্পত্তি। বিনা অনুমতিতে গাছ কাটলে জেল জরিমানাও হতে পারে। তাই সব গাছ লাগানো অহেতুক ঝামেলা মনে করে, কিন্তু হাঁটার সময় বেছে বেছে গাছের ছায়ায় হাঁটবে। এ গলিতে রোদের তীব্রতা নেই বললেই চলে। চারদিকে গাছের ছায়া, কখনো কখনো পাতার ফাঁক দিয়ে রোদের গুঁড়ো রাস্তায় পড়ে আছে। পিচ ঢালা নীলচে কালো রাস্তায় সোনালি রোদ স্পষ্ট ফুটে উঠেছে। সোহাগ আমার হাত আঁকড়ে ধরে রিকশাওয়ালার সাথে গল্প করছে। মাঝে মধ্যে আমিও ওদের কথায় তাল মেলাতে লাগলাম। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেশ দেরি হয়ে গেল। দুপুরে রান্না করতে দেরি হয়ে যাবে। এদিকে ননদিও চলে আসবে। সময় এত হিসাব করা কেন? একদিকে বেশি সময় দিলে অন্যদিকে কম পড়ে যায়। সোহাগ 200 টাকার কচকচে একটা নোট রিকশাওয়ালার হাতে ধরিয়ে দিয়ে এসেছে। লোকটার চোখে মুখে খুশির ছাপ। আজ হয়তো একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবে, পরিবারে সময় দিতে পারবে। পরিবারকে সময় দেওয়া খুব জরুরি একটা বিষয়। অনেকেই এর গুরুত্ব বুঝতে পারে না। ঘরে ঢুকে মিনিট 5 বিশ্রাম নিয়ে রান্নাঘরে চলে গেলাম। সোহাগ গোস্ত নিয়ে এসেছে, আবার চিংড়ি মাছ কাটতে হবে। কোনটা আগে শুরু করব বুঝতে পারছি না। আগে পেঁয়াজ রসুন বেটে সবগুলো গুছিয়ে নেব, তারপর রান্না শুরু করব। দেখি দেখি, আমার কাছে দাও, আজকের গোস্তটুকু আমি রান্না করব। সোহাগ রান্নাঘরে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল। তারপর এদিক ওদিক তাকিয়ে রান্নার জিনিস খোঁজ করতে লাগলো। কি হলো, কোথায় কি রেখেছে? হাতের কাছে এগিয়ে না দিলে আমি কি সব খুঁজে পাই নাকি? আমাকে সব কিছু খুঁজে দিতে হলে তুমি কি খুন্তি নাড়াবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওই আর কি, রান্নার অজুহাতে বউকে দেখব। নিজের বউকে দেখতে অজুহাত লাগে নাকি? জানতাম না তো। তা লাগে না, তবে এভাবে দেখাই অন্য সুখ। মুচকি হেসে কাজে মন দিলাম। বক বক করে সময় নষ্ট করলে কাজ হবে না। পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। এটা নতুন কিছু নয়, সকল গৃহিণীর কাছে স্বাভাবিক ব্যাপার, আমার কাছেও তাই। সোহাগ এগিয়ে এসে ওড়নার কোনা দিয়ে চোখ মুছিয়ে দিল। আদুরে গলায় বলল, এত কাঁদলে হবে? বিরক্ত চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এই নিয়ে এত বাড়াবাড়ি করার কী প্রয়োজন? চোখে মুখে বিরক্তকর ছাপ স্পষ্ট হলেও মনে মনে খুব খুশি হয়েছি। এই অতিরিক্ত ন্যাকামির ব্যাপারগুলো নিমেষেই মন ভালো করে দিতে পারে। সোহাগ আমার বেশ কাছে, কিন্তু দরজার দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম দরজায় চৈতি দাঁড়িয়ে গোমড়া মুখে আমাদের দিকে তাকিয়ে আছে। সোহাগের ঠোঁটে লেগে থাকা হাসির রেখা মুছে গেছে। কি করব বুঝে উঠতে পারলাম না। চৈতি মলিন গলায় বলল, ভুল সময়ে এসে পড়েছি, আসলে দরজা খোলা ছিল তো তাই। সরি। কথাগুলো বলে উত্তরের অপেক্ষা না করেই দরজা দিয়ে সরে গেল। সোহাগ আমাকে উদ্দেশ্য করে কড়া গলায় বলল, দরজা লাগাতে মনে থাকে না তোমার? বিষয়টা তুমিও খেয়াল রাখতে পারতে। তাছাড়া এখানে তেমন কিছু হয়নি। আচ্ছা, দুঃখিত। সোহাগ নিজের মতো রান্না করতে লাগলো। মুখ দেখে মনে হচ্ছে রান্না করতে এসে অনেক বড় ভুল করে ফেলেছে। অতি ভক্তি চোরের লক্ষণ। সোহাগের ব্যবহার স্বাভাবিক নয়, যেন দুদিকে ঠিক রাখার চেষ্টা করছে। সোহিনী আসা পর্যন্ত দুজনের ভিতর তেমন কথা হলো না। নিজে থেকে বাড়তি কিছু বলতে যায়নি। সোহিনী আস্তে আস্তে বেলা 3টে, সবে গোসল ছেড়ে ফ্যানের নিচে বসেছি। কোমর সমান চুল শুকাতে বেশ সময় লাগে। সোহাগ দরজা খুলে দিয়েছে। সোহিনী দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল।
আদুরে গলায় বলল, কি খবর রূপবতী, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আছি ভালোই, তবে ক্ষুধা লেগেছে, হাত মুখ ধুয়ে আসছি। সোহিনী আমার পাশে বসে নিজের মতো খাবার খাচ্ছে। কয়েক মিনিট পর পর রান্নার প্রশংসায় 2-4টে শব্দ বলছে। সোহাগ আমাদের মুখোমুখি বসে নিজের মতো খাবার খাচ্ছে। সোহিনী, মা বাবা কেমন আছে জানিয়ে এসেছিস? আছে ভালোই, হ্যাঁ বলে এসেছি। দাদি শুনে বলল, ওই বাসায় কেন যাবি? তুই কি বলেছিস? বলেছি ভাবির হাতের চিংড়ি মাছ রান্না খেতে যাব। তারপর? উফ ভাইয়া, একটু শান্তিতে খেতে দাও, পরে তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। সোহাগ কপাল কুঁচকে সোহিনীর দিকে তাকিয়ে রইল। সোহিনীর অবশ্য সেদিকে খেয়াল নেই। দুপুরে খাওয়ার শেষে ননদ ভাবি গল্প করতে বসেছি। সোহাগ বাইরে কোথাও গেছে। এই যে রূপবতী কন্যা, কতদিন পর এলাম, কিন্তু তুমি তো কথাই বলছো না। একটা ব্যাপার খুব ভাবাচ্ছে। তোমাকে দেখেই মনে হচ্ছে চিন্তায় আছো। কোনো ঝামেলা হয়েছে নাকি? আসলে কি? আসলে তোমাকে বিয়ে দিতে হবে, ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় আছি। সোহিনী জোরে জোরে হাসতে লাগলো। আপাতত কাউকে কিছু বলা ঠিক হবে না, সবুরে মেয়াও ফলে। ননদি, তুমি একটু বসো, আমি একটা কাজ সেরে আসছি। তাড়াতাড়ি আসবে, ততক্ষণে তোমার গল্পের বইগুলো নেড়ে চেড়ে দেখি। মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে এলাম। ছাদে যাব। সোহাগ কোথায় জানতে হবে। 1 পা 2 পা করে ছাদের দিকে এগোতে লাগলাম। একটাই প্রার্থনা, আমার চিন্তা যেন ভুল হয়। ছাদের দরজা খুলে দেখলাম সোহাগ চৈতির সাথে গল্প করছে। মুচকি হেসে দরজা লাগিয়ে দিলাম। সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এখন থেকে কোনো দ্বিধা দ্বন্দ্ব রইল না। ওদের ভিতর কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। সকাল 8টা, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। সোহিনী মেয়েটা বড্ড অস্থির প্রকৃতির। কাল রাতেই বাড়ি ফিরে গেছে। বালিশের পাশে হাত দিয়ে মোবাইল খুঁজতে লাগলাম। রাতে তো এখানেই রেখেছিলাম। বিছানা ছেড়ে উঠব এমন সময় সোহাগ হন্তদন্ত হয়ে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে পিয়াসী। কি হয়েছে? চৈতিকে কেউ বাজেভাবে খুন করেছে। সারা ঘরে জিনিসপত্র ছড়িয়ে আছে। চৈতি মারা গেছে? এতে তোমার সর্বনাশ হবে কেন? প্রেমিকাকে হারিয়ে খুব কষ্ট পাচ্ছ বুঝি? এসব কি বলছো? চৈতি আমার প্রেমিকা হতে যাবে কেন? কারণে অকারণে এত গল্প করো, তাই বললাম। যাই হোক, ফ্রেশ হতে হবে। তুমি কিছুক্ষণ হাহুতাশ করে নাও। শত হলেও তোমার জীবনে একজন বিশেষ ব্যক্তি ছিল। সোহাগ হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওর দৃষ্টিকে গুরুত্ব না দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গতকাল সন্ধ্যের দিকে সোহাগ বাড়ি ছিল না। সোহিনীকে এগিয়ে দিতে বাস স্ট্যান্ডে গেছে। মেয়েটার কখন কেমন ইচ্ছে হয় বোঝা মুশকিল। সারা বিকেল থাকবো বলে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার বায়না। একা একা টিভি দেখছি, কিছু ভালো লাগছে না। দরজার কড়া নড়ছে, মনে হয় কেউ এসেছে। ক্লান্ত ভঙ্গিতে দরজা খুলে দেখলাম চৈতি দাঁড়িয়ে আছে, হাতে মাঝামাঝি সাইজের গামলা। কিছু বলবেন? না, তেমন কিছু না। শুনলাম আপনার ননদ এসেছে, তাই উনাকে দেখতে এলাম। আচ্ছা, ভেতরে আসেন। ননদ এসেছিল, কিন্তু কিছুক্ষণ আগে চলে গেছে। ও, তাহলে আর কি হলো। উনার জন্য চিংড়ি মাছ রান্না করে নিয়ে এসেছিলাম, আপনারাই রেখে দেন। আমাদের নিয়ে আপনার এত চিন্তা? বাবা গো বাবা, এভাবে কথা বলছেন কেন? বরের প্রেমিকার সাথে কিভাবে কথা বলবো আপনি শিখিয়ে দেন তাহলে। পিয়াসী, তুমি ভুল বুঝছো। আমাদের ভিতর কোনো সম্পর্ক নেই। আমি চোখ থাকতেও অন্ধ ব্যক্তি নই যে আপনি যা বলবেন বিশ্বাস করে নিব। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। সত্যিটা বললাম। কি সত্যি? সোহাগের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে নেই। আমাদের ভিতর শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপাত দৃষ্টিতে দেখা সব কিছু সত্যি হয় না। আপনি ঘর থেকে বেরিয়ে যান, কথা বলতে ইচ্ছে করছে না। চৈতি কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। ওদের কাউকেই বিশ্বাস করতে চায় না, তবে চৈতির মৃত্যু কাম্য ছিল না। ফ্রেশ হয়ে খুনের জায়গায় চলে গেলাম। লোকের ভিড়ে কাউকে খুঁজে পাওয়া কষ্টকর ব্যাপার। সকলে চৈতির লাশ ঘিরে দাঁড়িয়ে আছে। ভীষণ বাজেভাবে মেয়েটাকে খুন করা হয়েছে। হাতে পায়ে নখের দাগ স্পষ্ট। মৃত্যুর আগে খুনির সাথে ধস্তাধস্তি হয়েছিল বোধহয়। পুলিশ আসতে ঢের দেরি। চারদিকে নানান আলোচনা সমালোচনা চলছে। লোকের কথা শুনতে ইচ্ছে করছে না। ঘরে চলে এলাম। সোহাগ আমার পিছন পিছন এলো। পিয়াসী, কি হয়েছে তোমার? সব কিছু কেমন খাপ ছাড়া লাগছে। আচ্ছা, একটু শান্ত হয়ে বসো। রক্ত দেখতে না পারলে ওখানে যাওয়ার কি দরকার ছিল? জানি না,
ছোটবেলা থেকে রক্ত দেখতে পারি না। হাঁস মুরগি জবাই করতে গেলেও কেমন অদ্ভুত লাগে, মাথা ঝিমঝিম করে, হাত পা কাঁপতে থাকে। ভীষণ বাজে একটা রোগ। এই রোগের কারণে বাবা ডাক্তারি পড়াতে সাহস করেনি। আর্থিক সমস্যা কাটিয়ে পড়ার খরচ দিতে পারলেও আমার পক্ষে মেডিকেল পড়া সম্ভব ছিল না। সোহাগ এগিয়ে এসে জড়িয়ে ধরল, শান্ত ভঙ্গিতে মাথায় হাত বুলিয়ে বলল, তুমি একটু বিশ্রাম করো। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না, বলো? আরে পাগলি, কেউ মারা গেলে খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো, চৈতির সাথে আমার কোনো প্রকার বাজে সম্পর্ক ছিল না। চৈতির স্বামী আমার ছোটবেলার বন্ধু। আগে তো কখনো শুনিনি। আমি নিজেও জানতাম না, কয়েকদিন আগে শুনেছি। ও, সকাল 10টা, রাস্তা পর্যন্ত মানুষের ভিড় লেগে আছে। পুলিশ এসেছে লাশ নিয়ে যাওয়ার জন্য। চৈতির বাড়ির লোকদের খবর দেওয়া হয়েছে, বাড়ি দূরে বিধায় ওনারা এখনও পৌঁছায়নি। সোহাগ চৈতির স্বামীকে সব কিছু জানিয়েছে, উনিও নাকি দেশে ফিরছেন। সোহাগ ভাই, দারোগা সাহেব কথা বলবেন, বিল্ডিংয়ের সবাইকে ডাকছে। গেটের দারোয়ান হারুন ভাই এসে আমাদের ডেকে নিয়ে গেল। ওসি সাহেব সবাইকে জিজ্ঞাসাবাদ করছে, চৈতির বাড়ির লোকদের খুঁজছে। আপনি মিস্টার সোহাগ? হ্যাঁ আমি। আপনার সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? বন্ধুত্বপূর্ণ। চৈতির স্বামী আমার ছোটবেলার বন্ধু। শুনলাম আপনারা পরকীয়ায় জড়িয়েছিলেন, কথাটা কি সত্যি? না, সত্যি না। কিছু মনে করবেন না সোহাগ সাহেব, তদন্তের খাতিরে অনেককেই এমন বিব্রতকর প্রশ্ন করতে হয়। তাছাড়া সকলের মতো ওনার সাথে আপনার ঘনিষ্ঠতা ছিল, মাঝে মধ্যে আপনাদের একসাথে দেখা যেত। সমস্যা নেই, আপনি তদন্ত করতে পারেন। আমি নির্দোষ হলে নিশ্চয়ই সমস্যায় পড়ব না। আইনের উপর বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আপনাকে একটু আমাদের সাথে যেতে হবে, যেহেতু আপনি উনার পূর্ব পরিচিত, উনার স্বামীকেও চেনেন। আচ্ছা। পুলিশ চৈতির লাশ নিয়ে চলে গেল। সোহাগ সহ বিল্ডিংয়ের 2জন লোককে সাথে নিয়ে গেছে, সবাইকে জিজ্ঞাসাবাদ করবে। চৈতির বাড়ির লোক আসলে থানায় যোগাযোগ করতে বলেছে, পোস্টমর্টেমের পর লাশ দাফন করতে পারবে। চেয়ারে হেলান দিয়ে আকাশ পাতাল ভেবে চলেছি। চৈতি মারা যাওয়ার সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে। এ বাড়িতে চৈতি একা থাকতো। যতদূর শুনেছি ওর স্বামী বিদেশে থাকে, বছরের মাথায় বেড়াতে আসে, কিন্তু আমরা এখানে আসার পর একবারও ওর স্বামীকে আসতে দেখিনি। পরিবারের লোকজনেরও তেমন যাতায়াত নেই, সকলে নাকি অনেক দূরে দূরে থাকে। চৈতি অবশ্য মাসখানেকের মাথায় বাপের বাড়ি বেড়াতে যেত। গ্রাম থেকে নানান শাক সবজি ফলমূল নিয়ে আসতো। বিল্ডিংয়ের অনেকেই সেগুলোর কিছু অংশ হাদিয়া দিত। মেয়েটার সাথে বিল্ডিংয়ের কারো অতিরিক্ত ঘনিষ্ঠতা নেই, শুধুমাত্র আমাদের বাসায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। কিছুদিন ধরে সোহাগের সাথে বেশ ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে দেখতে গেলে আমি নিজেই ওর বড় শত্রু। তবে আমার পক্ষে মানুষ হত্যার মতো এত জঘন্য কাজ করা সম্ভব নয়। তবে কি সোহাগ খুন করেছে? এমন তো হতে পারে। সোহাগ চৈতিকে অনৈতিক প্রস্তাব দিয়েছিল, শেষ মুহূর্তে চৈতি ওর স্বামীকে ঠকাতে চায়নি, সেই রাগ থেকে চৈতির খুন। নানান চিন্তায় মাথা ছুঁড়ে যাচ্ছে। পুলিশ যদি সোহাগকে সন্দেহ করে অথবা আমাকে, তখন কি হবে? 14 শিকের আড়ালে জীবন কাটাতে হবে না তো? এসব ভাবতে পারছি না। সোহাগ ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোথাও অনেক বড় রহস্য লুকিয়ে আছে।